সায়েমা ও সালেহা দুই বান্ধবী। তাদের বন্ধুত্ব বেশ পুরান। প্রত্যেকেই একে অপরের খেলার সাথী, পড়ারও সাথী। সায়েমার বয়স ২২ বছর। দেখতে শুনতে তেমন খারাপ নয়। গত ২ বছর হল সে বিয়ের পিঁড়িতে বসেছে। স্বামী একটি প্রাইভেট ফার্মের ম্যানেজার। সালেহা কুমারী, এখনও বিয়ে হয়নি, বয়স ২৪-২৫ হবে। সে বেশ সুন্দরী। তার কণ্ঠে রয়েছে কুমারিত্বের আকর্ষণ ও জাদুময়ী প্রভাব। সে দক্ষ কণ্ঠ অনুশীলনকারীদের মতোই কথাকে মোহনীয় করে বলতে জানে। তার ডাগর চোখের চাহনি যে কোনো দর্শকীয় সরাগাতের চেয়ে বেশি ঘায়েল করতে সক্ষম। সালেহাদের পরিবারের সদস্য সংখ্যা মোট ৩ জন। তার আব্বা আম্মা ৭-৮ মাস আগে ইন্তেকাল করেছেন। বর্তমানে এক ভাই ও ২ বোন নিয়েই তাদের ছোট্ট সংসার। ভাইবোনদের মধ্যে সালেহাই বড়। ছোট ভাই আরাফাত মাদ্রাসায় পড়াশোনা করে। বোন রাহেলা ৫ম শ্রেণীর ছাত্রী। পরিবারের উপার্জনক্ষম কোনো পুরুষ না থাকায় একরকম বাধ্য হয়েই সালেহা একটি এনজিওতে চাকরি নিয়েছে। বিএ পাশ করার পর সায়েমার বিয়ে হয়। তার ইচ্ছে ছিল চাকরি করার, কিন্তু স্বামী আহসান উল্লাহ বিভিন্নভাবে বুঝিয়ে তাকে চাকরি থেকে বিরত রেখেছে। তার কথা হল, আমার উপার্জন দ্বারা যেহেতু স্বাচ্ছন্দ্যের সাথে সংসার চলছে, সেহেতু স্ত্রীকে চাকরি করার কোনো প্রয়োজন নেই। সায়েমা আধুনিক মেয়ে। বাসার গদবাদা জীবন তার পছন্দ নাই। সে পাশ্চাত্যের অনুকরণে ফ্রি স্টাইলে চলতে আগ্রহী। তার এই আগ্রহকে বাস্তবে রূপ দেওয়ার জন্যই সে একটা চাকরি চেয়েছেন। তার পরিকল্পনা হল, যদি একটা চাকরি পাই, তবে উহাকে কেন্দ্র করে প্রতিদিন বাইরে যাওয়া যাবে, অফিসে আসা যাওয়ার পথে ইচ্ছেমতো মার্কেটিং করা যাবে। তাছাড়া বিভিন্ন বয়সের পুরুষদের সাথে হাসি তামাশা ও কথাবার্তা বলে এনজয় করার পাশাপাশি সময়ে কাটানোর মোক্ষম সুযোগ তো মিলবে। কিন্তু স্বামীর কারণে তার এই আকাঙ্ক্ষা ও পরিকল্পনা ভেস্তে যায়। ফলে স্বামী তার চক্ষুশূলে পরিণত হয়। কারণে অকারণে তার সাথে ঝগড়ায় লিপ্ত হয়। মনে যা চায় তাই বলে। মাঝে মধ্যে চাকরি করবে বলে স্বামীকে হুমকিও দেয়। স্বামী বেচারা ভদ্র মানুষ। স্ত্রীর এসব অশোভনীয় আচরণ মোটেও তার সহ্য হয় না। তথাপি লোক লজ্জার ভয়ে সে স্ত্রীকে তেমন কিছুই বলে না, বরং বিভিন্ন উপায়ে বুঝাতে চেষ্টা করে। কখনো বা চরম অতিষ্ঠ হয়ে জামাটা গায়ে দিয়ে বাইরে চলে যায়। আবার কখনো বা গুণবতী শিক্ষিত স্ত্রীর স্বামী প্রীতির অবস্থা পর্যবেক্ষণ করে নির্বে অশ্রু ছড়ায়। এভাবেই অতিবাহিত হচ্ছে তাদের দাম্পত্য জীবনের মূল্যবান মুহূর্তগুলো। একদিনের কথা, স্বামী আহসানুল্লাহ ফজরের নামাজের কিছুক্ষণ পর হালকা বিশ্রামের উদ্দেশ্যে দেহটা বিছানায় এলিয়ে দিয়েছেন। ঠিক এমন সময় স্ত্রী সায়েমা চরম বিরক্তির সাথে বলতে লাগল, এতসব ঝামেলা আর সহ্য হয় না। সকালবেলা উঠেই নাস্তা বানাও, হাড়ি ধোও, পাতিল ধোও, আবার থালা বাসন, আরও কত কি। যেন একবারে ওনাদের চাকর। সকাল ৮টা পর্যন্ত নাক টেনে হা করে ঘুমাবে আর উঠেই নাস্তা দাও বলে হাঁক ছাড়বে। বলি, নাস্তা কি মেশিনে তৈরি হয় যে সুইচ টিপলেই হলো? যাও, নাস্তা নিজে তৈরি করে খাওগে। ওসব ছই ঝামেলা আমি আর পারব না। কি বললে তুমি? পারবে না নাস্তা দিতে? তাহলে তোমাকে বধূ বানিয়ে ঘরে তুললাম কি জন্যে? ও, চাকরগিরি করতে ঘরে এনেছ? তবে তো কোনো কথাই নেই। পাকশাকটুকুও করতে পারবে না? না, পারব না। আমার পরিষ্কার কথা হল, আজ থেকে রান্নাবান্নার ধারে কাছেও যাব না। যদি তাই হয়, তাহলে তুমি প্যান্ট শার্ট পরে চাকরি করতে যা। আমি গিয়ে রাঁধি। বাহ, রাঁধবে? খুব ভালো। এখনই কাজে লেগে যা। আর মনে রেখো, আমি মূর্খ নই। বিএ পাশ করেছি। বাবা খেটে খাওয়ার মতো পথ করে দিয়েছেন। কালই আমি চাকরির খুঁজে বেরুচ্ছি। হ্যাঁ, যাও, যা। তোমাকে বাধা দিচ্ছে কে? তবে সাবধানে থেকো, যেন মুখে চুনকালি মেখে ফিরে না আস। চুনকালি কেন? দেখ না, হাজার হাজার মেয়েরা আজ চাকরি করছে, ন্যায্য অধিকার আদায়ের জন্য মাঠে ময়দানে আন্দোলন করছে। আমি কেন পারব না? স্মরণ রেখো, আমি উভয়েই এদেশের নাগরিক। সুতরাং তোমার অধিকারের চেয়ে আমার অধিকার কোনো অংশেই কম নয়। ঢাক, এখন আর কথা বাড়িয়ে লাভ নেই, আমি চললাম। বান্ধবী সালেহার শরীরটা আজ ভাল নেই। সকাল থেকেই কেন যেন দুর্বলতা অনুভূত হচ্ছে। বিছানা থেকে উঠতেই মনে চাচ্ছে না। বারবার সে মনের অজান্তেই বলে ফেলছে, মেয়েদের দ্বারা কি চাকরি সম্ভব? যদি ন্যূনতম আয় উপার্জনের একটি পুরুষও ঘরে থাকত, তবে আর চাকরি করতাম না। হঠাৎ কলিং বেলের রিং রিং আওয়াজে তার চিন্তায় ছেদ পড়ল। প্রচণ্ড অনিচ্ছা সত্ত্বেও বিছানা থেকে উঠে দাঁড়ান। তারপর আস্তে করে দরজাটা খুলতেই দেখল, বান্ধবী সায়েমা বিষণ্ণ চেহারা নিয়ে ঠায় দণ্ডায়মান। তাকে দেখে আনন্দ মিশ্রিত কণ্ঠে সে বল, আরে সায়েমা যে, কি ব্যাপার, কেমন আছ? কতদিন তোমাকে দেখিন। ভাবছি একটু দেখা করতে যা। কিন্তু এই ত্রিমুখী ঝামেলার জন্য আর পারলাম কি। থাক, তুমি এসে খুব ভালোই করেছ। তোমার সাথে গল্প করে সময় কাটানো যাবে। খুব ভালো আছি। তুমি কেমন আছ সালেহা? খোদার ফজলে আছি এক প্রকার। বলো, এবার কি মনে করে আসলে এই ভর দুপুরে?
কি আর বলবো সালেহ, ঘর সংসার আর ভাল লাগে না। কিছু একটা করতে চাই তোমার মতো। তুমি প্রত্যহ সুন্দর করে সেজেগুজে স্মার্ট হয়ে মোটর গাড়িতে চড়ে অফিসে যা, বিকেল পর্যন্ত আমোদ আহ্লাদের সময় কাটিয়ে বাসায় ফিরে আস। রান্নাবান্নার কোনো চিন্তা তোমার নেই। মাস গেলে চকচকে নোটগুলো পকেটে পড়। কত মজার জীবন তোমার। আর আমি সকালবেলা উঠেই সেই কলুর বলদের মতো খাটতে থাকি, নানাবিধ কাজকর্মে জড়িয়ে পড়ি। জীবনটাকে আচ্ছামতো ভোগ করার সুযোগই পাই না আমি। রান্নাবান্না মাজাকসা আমার একেবারে অসহ্য। আশা, এই সায়েম, তোমার ঘাড়ে ভূতপ্রেত চাপেনি তো? না, আমি সম্পূর্ণ সুস্থ আছি। আমার উপর কোনো ভূতপেতনির আছর হয়নি। যদি তা নাই হয় তবে তোমাকে এমন বুদ্ধি দিলি বাকে, বাহ! তাহলে তুমি আর তোমার মতো যত মেয়ে চাকরি করছে তাদের সবার ঘাড়ে ভূত চেপেছে বুঝি? তবে আর বলছি কি, ভূত না চাপলে উল্টো বুঝে কেউ? মেয়েদের চাকরি করা কি কষ্ট, কি যন্ত্রণাদায়ক তা কি তুমি জানো? এই ধরো অফিসে যাওয়া আসা, তারপর মাঠকার্যে গ্রামে যাওয়া, দাঁড়ে দাঁড়ে মুসাফিরের মতো ঘোর, তাও আবার পুরুষের সাথে মিশে কোথাকার কোনো ভিন পুরুষ তার সাথে গায়ে পড়ে গল্প কর, হাসি তামাশা কর, আরও কত কি। ছির ছির সম্ভ্রান্ত মেয়েদের কি এসব মানায়? তুমিই বলো সায়েম। আর যদি কেউ একা একা থাকতে চায় তবে তো চাকরি যায়। পুরুষের সাথে হাসি তামাশা গালগল্প করাই যেন এই চাকরির প্রথম উদ্দেশ্য। আল্লাহ যেন মেয়েদেরকে এমন চাকরি করা থেকে মুক্তি দেন। বারে কি সব বলছ তুমি সালেহা? তোমরাই না নারীদের সমান অধিকার দাবি করে রাজপথে আন্দোলন করেছ, মিটিং মিছিল করেছ, তারপর চাকরি পেয়ে এখন আবার বলছে এসব অসহ। আরে সায়েম, যদি আন্দোলনের পূর্বে মেয়েরা জানত যে তাদের জন্য এত কষ্টকর হবে চাকরি করা, তাহলে কি আর এসব আন্দোলন করত কেউ? সালেহা, তবে কি তুমি বলতে চাও সমান অধিকার আদায়ের জন্য নারীদের আন্দোলন করা ভুল? এর কোনো অর্থ নেই। শুধু ভুলই নয়, একে তুমি একটি আত্মঘাতী কাজ বলেও আখ্যা দিতে পার। এইসব নীতিবাক্য তোমার একদিন ছিল কোথায়? আগে কি তুমি এসব কিছুই বুঝতে না? সত্যিই আগে ভালো করে এসব বুঝতাম না। যদি বুঝতাম তবে কোনোদিন নারীর সমধিকার আদায়ের আন্দোলনে জড়িয়ে পড়তাম না। আর তুমি যে বলছ আমি অফিস থেকে এসে আরামে থাকি, তাও ঠিক নয়। অফিস থেকে ফেরার পর আবার ঘরের কাজও আমাকে সামলাতে হয়। সায়মা, আগে করতাম একটা কাজ, এখন করতে হয় দুটোই। তাই আগেরটাই ভালো ছিল। পুরুষরা খেটেখুটে কষ্ট পোহায় সবকিছু জোগাড় করে দিত, আর আমরা মহিলারা রাঁধতাম আর ঘর সামলাতাম। এতে ফাঁকে ফাঁকে বিশ্রাম নেওয়ারও সুযোগ হতো। সালেহা বলল, বোন তোমাকে আর কি বল। সেদিন আমার এক আত্মীয়ার বাসায় গিয়েছিলাম। তিনি খুব দিনদার ও ভদ্র মহিলা। সম্পর্কে তিনি আমার খালাম্মা হন। তাদের বাসায় দুদিন ছিলাম। এই দুদিনে তাদের পরিবারের সকলের মধ্যে এমন মিল মহব্বত ও সুদৃঢ় বন্ধন প্রত্যক্ষ করেছি যা ইতিপূর্বে কোথাও আমি দেখিনি। এতে আমার মনে এই বিশ্বাস জন্ম নিয়েছে যে ঘরের লোকজন যত বিন্দার, সে ঘরের লোকজন ততি শান্তিতে আছে ও থাকবে। খোদার বিধান অমান্য করে দুনিয়াতে কেউ প্রকৃত শান্তি পেতে পারে না। খালাম্মার বাসায় অবস্থানকালে তিনি কথা প্রসঙ্গে একদিন আমাকে কয়েকটি মূল্যবান কথা শুনিয়েছিলেন। যদি চাও তবে তুমিও তা আমার কাছ থেকে শুনে নিতে পার। শুনব না কেন? অবশ্যই শুনব। তোমার কথাগুলো শোনার পরে মনে হচ্ছে আমি এতদিন বিরাট ভুলের মধ্যে ছিলাম। এবার বলো তোমার খালাম্মা তোমাকে কি বলেছিলেন? হ্যাঁ, বলছি শোন। তিনি বলেছিলেন আল্লাহ তাআলা মহাপ্রজ্ঞাময়। তিনি মানুষকে পুরুষ ও নারী এই দুই ভাগে সৃষ্টি করেছেন। মানুষের মঙ্গলামঙ্গল সম্পর্কে তিনি সর্বাধিক জ্ঞাত। অর্থাৎ নরনারীকে কি করলে তাদের মঙ্গল হবে, কে কোথায় অবস্থান করলে তাদের কল্যাণ হবে, পরিবার ও সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে, প্রত্যেকেই নিজ নিজ সম্মান ও ইজ্জত নিয়ে বসবাস করতে পারবে, দুনিয়া ও আখেরাতে প্রকৃত সফলতা অর্জন করতে পারবে, তা তিনিই ভালো করে জানেন ও বুঝেন। কেননা যে জিনিস যিনি তৈরি করে সে জিনিস সম্পর্কে ভালো জ্ঞান রাখে। ওই জিনিসটি কিভাবে ব্যবহার করলে, কিভাবে চালালে, কোথায় রাখলে ভালো থাকবে সে সম্পর্কে সেই সবচেয়ে বেশি ওয়াকিফাল থাকে।
সুতরাং মহাপ্রজ্ঞাময় সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা যখন নারী পুরুষে উভয়কে সৃষ্টি করে প্রত্যেকের কর্ম ও অবস্থান নির্ধারণ করে দিয়েছেন, পুরুষকে বলেছেন আয়ুপার্জন সহ বাহিরের কাজ আঞ্জাম দিতে, আর নারীকে বলেছেন ঘরের ভিতরের কাজ সমাধা করতে। অতএব বুঝতে হবে এর মধ্যেই নারী পুরুষের সমূহ কল্যাণ নিহিত আছে। যখন মানুষ আল্লাহ তাআলার দেওয়াচির শাশ্বত এই সুন্দর বিধান অবলীলায় লঙ্ঘন করতে শুরু করে তখনই দেখা দেয় সংঘাত, দেখা দেয় নানা রকমের বিপদ আপ, যার বাস্তব প্রমাণ প্রতিদিনই আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি। সালেহা, আল্লাহ তাআলা নারীকে দিয়েছেন চুম্বকের ন্যায় আকর্ষণ শক্তি। এই শক্তি কেবল চেহারাতেই নয়, প্রতিটি অঙ্গে। নারী মোহনীয়, কমনীয়, লোভনীয়। এই জন্যেই তার নিরাপদ অবস্থান অন্তপুরে। পক্ষান্তরে পুরুষের দেহ সুঠাম ও মজবুত, রোদ বৃষ্টিতে সহজেই নেতিয়ে পড়ে না। সে পারে বাইরে রোদ বৃষ্টি ও ঝড়ঝাপটার মোকাবেলা করে কঠোর পরিশ্রম করতে। শরীর গলদঘর্ম হলেও তার তেমন ক্লান্তি নেই। কিন্তু নারী দেহ পারবে না তা সহ্য করতে। পুরুষ রোদবৃষ্টি ঝড়ে কঠোর পরিশ্রম করতে পারে ঠিক, কিন্তু সে পারে না চুলোর পাশে বসে অগ্নিতাপ সহ্য করে রন্ধনকার্য সমাপন করতে। সেখানে নারীদের কমনীয় দেহী সহিষ্ণু। তাই কথায় বলে, যার কাজ তারে সাজে অন্যের বেলায় ঠেঙ্গা বাজে। মোট কথা আল্লাহ তাআলা যার দেহ যেরূপ সৃষ্টি করেছেন তার আবাসস্থলও তদ্রূপ নির্ধারণ করে দিয়েছেন। সালেহা তার খালাম্মার কথাগুলো সায়মাকে শুনিয়ে শেষ করতেই সে বলে উঠল, সালেহা, তোমার খালাম্মা তো সঠিক কথাই বলেছেন। এসব কথা তো আমি আগে ভাবিনি, বরং এর উল্টো বুঝে এইমাত্র স্বামীর সাথে তর্কাতর্কি করে এলাম। শুধু কি তাই সায়মা, এখন আমি ভালো করে উপলব্ধি করতে পেরেছি যে আলেমগঞ্জ যে আমাদের পর্দার মধ্যে থাকতে বলেন, ভিন পুরুষের সাথে প্রয়োজনে কথা বলতে ও ওঠা বসা করতে নিষেধ করেন, এটা আমাদের ভালোর জন্যই বলেন। তাদের কথায় পাত্তা না দেওয়ার কারণে বহু ভয়ঙ্কর অঘটনের সম্মুখীন হতে হচ্ছে আমাদের। যদি আমরা তাদের কথামতো চলতাম, তবে নারী ধর্ষণ, নারী হরণ, নারী হত্যা ও এডিস নিক্ষেপের ন্যায় মারাত্মক পরিস্থিতির সম্মুখীন হয়ে আমাদেরকে ইজ্জত, সম্মান ও মূল্যবান জীবন বিসর্জন দিতে হতো না। তবা তবা সালেহা, আমি না বুঝে অন্ধ পথে পা বাড়িয়েছিলাম। না বোন, আমার আর চাকরির দরকার নেই, আমি আমার ঘরেই ফিরে যা প্লিজ পাঠে। আলোচ্য ঘটনার মৌলিক কথাগুলো প্রক্রিয়াধীন মাসিক পত্রিকা দামামা থেকে আমি সংগ্রহ করেছি। হুবহু এই ঘটনাটি বাস্তবেই ঘটেছিল কিনা তা আমার জানা নেই, কিন্তু এ ধরনের হাজারো ঘটনা যে আমাদের সমাজে অহরহ ঘটছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। উপরোল্লেখিত ঘটনা দ্বারা আমি সম্মানিত পাঠকদের সম্মুখে ইসলামী শরীয়তের যে দৃষ্টিভঙ্গিটি তুলে ধরতে চেষ্টা করেছি তার মূল কথা হল, নারীর জন্য বিনা প্রয়োজনে পরপুরুষের সাথে অফিসে আদালতে কোর্টকাচারিতে চাকরি করা একেবারেই গর্হিত ও নাজায়েজ কাজ, কেননা এতে পর্দার ন্যায় একটি ফরজ আমলের মারাত্মক বিঘ্ন ঘটে। এছাড়া আরও বিভিন্ন উপায়ে শরজি আহকাম লঙ্ঘিত হয়।